হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস এগেইন। আজকে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বস এর টাইপ সম্পর্কে জানবো। তো সবার প্রথমে আমরা জেনে নিই অ্যাডভার্বস কি। এর ডেফিনিশন দেখতে পাচ্ছ, অ্যাডভার্ব ইজ অ্যান ওয়ার্ড দ্যাট মডিফাইজ আ ভার্ব, অ্যাডজেক্টিভ and an adverb itself and also expresses the time, place, manner, frequency, degree and reason. Okay, so আমরা অ্যাডভার্ব এর কতগুলো ভাগ আছে সেটা আমরা এই ভিডিওতে জানবো এবং ডিটেইলসে জানবো কোনটা কি ধরনের অ্যাডভার্বের মধ্যে পড়ছে। অ্যাডভার্ব সাধারণত ৮ প্রকারের হয়ে থাকে। ৮ প্রকার, ঠিক আছে? ৮ প্রকার হয় অ্যাডভার্ব সাধারণত। কি কি? তো যেমনটি বললাম, অ্যাডভার্ব সাধারণত ৮ প্রকারের হয়। যেমন এখানে লেখা হয়েছে যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, adverb of degree, adverb of reason, and number 7 relative adverbs, and the last one which is interrogative adverbs. So we are going to learn about all the 8 types of adverbs right in this video. Just watch till the end and to learn it very completely in this single video already. তো যেমনটি এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্ব অফ টাইম বলতে সময় নির্দেশক বোঝাচ্ছে, অর্থাৎ যে সমস্ত শব্দের মাধ্যমে সাধারণত টাইমকে ইন্ডিকেট করছে, যেমন নাও, দেন, টুমরো, ইয়েস্টারডে, সুন, এগো, অলরেডি, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। নাও মানে এখন, দেন মানে হচ্ছে তখন, টুমরো মানে আগামীকাল, ইয়েস্টারডে মানে গতকাল, সুন মানে শীঘ্রই, এগো মানে হচ্ছে আগে, অলরেডি মানে ইতিমধ্যে। তো এই সমস্ত ওয়ার্ডস গুলোর মাধ্যমে সাধারণত টাইমকে ইন্ডিকেট করছে, এবং যে ওয়ার্ডস গুলো টাইমকে ডিনোট করে বা ইঙ্গিত করে, তাহলে সেই সমস্ত ওয়ার্ডস গুলোকে আমরা কিন্তু অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে ফেলবো, ঠিক আছে? যেমন এখান থেকে প্রচুর এক্সাম্পলস হতে পারে, যে এক্সাম্পলস গুলো আমরা যদি দেখি, এখানে নাও দিয়ে যেটা, নাও দিয়ে যদি বলি, যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল রাইট নাও, আই এম গোয়িং টু স্কুল রাইট নাও, অর্থাৎ আমি এখন স্কুলে যাচ্ছি। এখানে নাওটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। দেন I was sleeping yesterday, then I heard a loud noise, then I heard a loud noise. এখানে আমি গতকাল ঘুমোচ্ছিলাম, তখন আমি একটা জোরালো শব্দ শুনতে পেয়েছিলাম। তাহলে দেনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। টুমরো, টুমরো মানে হচ্ছে আগামীকাল, এটাও হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। যেমন I will go to school tomorrow, তো হ্যাঁ, টুমরো হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে, অর্থাৎ টুমরো মানে আগামীকালকে বোঝাচ্ছে। এছাড়া যেমন এখানে ইয়েস্টারডে রয়েছে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, যেমন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল, আমি গতকাল স্কুলে গেছিলাম। এখানে ইয়েস্টারডেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। যেমন এখানে রয়েছে সুন, সুন মানে হচ্ছে শীঘ্রই, আই উইল ডু ইট সুন, আই উইল ডু ইট সুন, আমি এটা শীঘ্রই করব। তাহলে সুনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। একই রকম ভাবে এগো, যেমন লং লং এগো, অনেক অনেক বছর আগে, এটা বোঝানোর জন্য কিন্তু আমরা এগোটা যেহেতু টাইমটা ডিনোট করছে, তাই এগোটাও কিন্তু অ্যাডভার্ব টাইমের মধ্যে পড়বে। এছাড়া অলরেডি, যেমন আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, তো এখানে অলরেডি মানে ইতিমধ্যে, সময়কে বোঝাচ্ছে, তো এটাও কিন্তু একটা অ্যাডভার্ব টাইমের মধ্যে পড়বে, ঠিক আছে? তো চলো, অ্যাডভার্ব অফ টাইম খুবই একটা ইজি কনসেপশনস। আই থিংক দিস কনসেপশন ইজ ভেরি ক্লিয়ার। নাও উই আর মুভিং ইনটু দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস দেখো, অ্যাডভার্ব অফ প্লেস বলতে স্থান নির্দেশককে বোঝাচ্ছে, অর্থাৎ যে সমস্ত শব্দের মাধ্যমে স্থান বোঝাচ্ছে সেই সমস্ত শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। যেমন হেয়ার মানে এখানে, দেয়ার মানে হচ্ছে ওখানে, নিয়ার মানে কাছে, ফার মানে দূরে, এভরিওয়ার মানে হচ্ছে সর্বত্র, হ্যাঁ, নোহোয়ার মানে কোথাও না। তো এগুলো দিয়ে যদি কিছু এক্সাম্পল দিলে তাহলে বুঝতে পারবো এখানে যে প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো। তাহলে এখানে হিয়ার, প্লিজ কাম হিয়ার, যেমন এখানে আমরা এক্সাম্পল গুলো দেখি। এখানে এখানে যদি আমরা বলি প্লিজ কাম হিয়ার, তাহলে এখানে হিয়ার মানে হচ্ছে এখানে, অর্থাৎ আমি কাউকে বলছি যে দয়া করে এখানে আসো বা আসো। তাহলে প্লিজ কাম হিয়ার, এখানে হিয়ারটা হচ্ছে কি হচ্ছে, স্থান যেহেতু বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে পড়বে। এছাড়া আরো অনেক এক্সাম্পল রয়েছে, আমরা যদি বলতাম এটা প্লিজ গো দেয়ার, অর্থাৎ দয়া করে ওখানে যাও, ওখানে বা সেখানে যাও। তো এখানে কিন্তু হিয়ার, এখানে কিন্তু দেয়ার, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে পড়ছে। এছাড়া আরো অনেক প্রচুর এক্সাম্পল রয়েছে, যেমন নিয়ার, যেমন বলতে পারি দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, তাহলে কি বলতে পারি, দ্য স্কুল ইজ নিয়ার মাই হাউস, নিয়ার মানে হচ্ছে কাছে,
হ্যাঁ, তো এইগুলো দিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু এগুলোকে আমরা আমাদের ডেইলি যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলোতে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এই হিয়ার, দেয়ার, নিয়ার, নিয়ার মানে কাছে, এভরিওয়্যার মানে সর্বত্র, ঠিক আছে। এছাড়াও নো হয় মানে কোথাও না। তাহলে এই সমস্ত যে ওয়ার্ডস গুলো যেগুলো প্লেস কে ইন্ডিকেট করছে, তাহলে এই ওয়ার্ডস গুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এর মধ্যে পড়বে। আশা করছি the conception of adverb of place is absolutely clear to you. So now moving into the next one, number 3, which is adverb of frequency. যে এবার আমরা নাম্বার 3 দেখবো। নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি বলতে ঘন ঘন বা বারবারকে বোঝাচ্ছে। যেমন এখানে কিছু শব্দ আমি লিখেছি, যেমন অলওয়েজ মানে হচ্ছে সর্বদা বা সব সময়, নেভার মানে কখনো নয়, সামটাইমস মানে কখনো কখনো, সেলডম মানে একদম একদম নয় বললেই চলে, একদম মাঝে মাঝে, ইউজুয়ালি মানে হচ্ছে ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর, যেটা ইউজুয়ালি যেটা। হ্যাঁ, তো আমরা সাধারণত এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকেই কিন্তু আমরা যেহেতু এটা কতবার সময়ের যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটা কিন্তু বোঝাচ্ছে। তো সেই জন্য কিন্তু এই যে যে ওয়ার্ডস গুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে ফেলবো, ঠিক আছে। তো এবার একটা এক্সাম্পল নিয়ে দেখা যায় এখানে অলওয়েজ, যেমন helps the poor, যেমন এখানে দেখতে পাচ্ছি হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, মানে সে সব সময়ের জন্য গরিবদের সাহায্য করে। হেল্প মানে হচ্ছে সাহায্য করে, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে এস হয়েছে, ঠিক আছে। তাহলে হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, ঠিক আছে। তাই এখানে অলওয়েজটা কিন্তু কিসের মধ্যে পড়ছে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে। ঠিক একই রকম ভাবে এখানে কিন্তু আমি যদি বলতাম হি নেভার helps the poor, যদি এরকম দিতাম যে হি নেভার হেল্পস দ্য পুয়ার, মানে সে কখনো গরিবদের সাহায্য করে না, ঠিক আছে। তাহলে এখানে নেভারটা কি হবে? তখন নেভারটা হচ্ছে অ্যাডভার্ব অফ কিসের মধ্যে পড়ছে? ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে, কেননা এটা কিন্তু সময়ের যে তারতম্যটা সেটা বোঝাচ্ছে, মানে ঘন ঘন বারবার এই ব্যাপারটা বোঝাচ্ছে। তাই জন্য কিন্তু অলওয়েজ, নেভার, একই রকম ভাবে সামটাইমস মানে মাঝে মধ্যে, সেলডম মানে কদাচিৎ মানে কখনো নয় প্রায়, এরকম বোঝাতে। আর ইউজুয়ালি মানে সচরাচর, সেই ব্যাপারগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করব, ঠিক আছে। যেমন হি সেলডম ভিজিটস দ্য জু, মানে সে কদাচিৎই কিন্তু চিড়িয়াখানাটা ভিজিট করে, ঠিক আছে। ইউজুয়ালি মানে সচরাচর, যেমন হি ইউজুয়ালি টকস টু মি, মানে সে সচরাচর বা সাধারণত আমার সঙ্গে কথা বলে। তো এই যে অলওয়েজ, নেভার, সামটাইমস, সেলডম বা ইউজুয়ালি রয়েছে, এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ছে। আশা করি the conception of adverb of frequencies is very very clear to all of you. তো চলো এবার আমরা নাম্বার 4 সম্পর্কে জানবো, which is adverb of manner. adverb of manner বলতে পদ্ধতি বা ভঙ্গিমাকে বোঝাচ্ছে, অর্থাৎ যেমন এখানে কোনো কাজ করবার ধরন বোঝাচ্ছে, কিভাবে কাজটা করা হয়। তো এই যেমন এখানে ওয়েল রয়েছে, ব্যাডলি রয়েছে, স্লোলি, ফাস্ট, quickly, bravely. These words are all known as adverb of manner. And now we're gonna take a couple of words in the examples so that it can be much more clear to you. চলো এবার কয়েকটা examples দেখা যাক। যেমন he did the work well. যেমন he did the work well, he did the work well মানে হচ্ছে সে কাজটা খুবই ভালোভাবে করেছিল। এখানে well কিন্তু well মানে খুবই ভালোভাবে, অর্থাৎ ঠিক আছে, well বলতে ভালোভাবে, একটা ম্যানার কে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার এর মধ্যে পড়ে যাবে। যেমন আমি যদি বলতাম এখানে আরেকটা, যেমন he did the work badly, ঠিক আছে। তাহলে এখানে যদি বলতাম যে সে কাজটি মন্দভাবে করেছিল, তাহলে এখানে ব্যাডলিটা হচ্ছে কিসের মধ্যে পড়ছে? এটাও কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার এর মধ্যে পড়ছে। এক কথায় যদি কোনো ওয়ার্ডের সঙ্গে এলওয়াই থাকে বেসিক্যালি, তো সেগুলো হচ্ছে কোনো কাজের ম্যানার কে বোঝাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়ছে। তাহলে এছাড়া আরো অনেক এক্সাম্পলস রয়েছে, যেমন স্লোলি, যেমন হি ইজ রানিং স্লোলি, তাহলে এখানে স্লোলিটা হচ্ছে সে কেমন ভাবে দৌড়াচ্ছে, তার মানে সে স্লোলি দৌড়াচ্ছে, তাহলে স্লোলিটাও হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়বে। আমি যদি বলতাম হি ইজ রানিং ফাস্ট, তাহলে সে কেমন ভাবে দৌড়াচ্ছে? সে খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে ফাস্ট মানে দ্রুত। ঠিক একই রকম ভাবে কুইকলি মানেও তাড়াতাড়ি, ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে। যেমন হি
ফট দ্য ব্যাটল ব্রেভলি, মানে সে লড়াইটা করেছিল সাহসিকতার সঙ্গে। তাহলে এখানে ব্রেভলি বা কুইকলি, ফাস্ট, স্লোলি, ব্যাডলি বা ওয়েল, এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়বে। I think the conception of adverb of manner is absolutely clear. Now we are moving into the next one, which is number 5. তো চলো এবার আমরা নাম্বার 5 which is adverb of degree বা কোয়ান্টিটি সম্পর্কে জানবো। তাই adverb of degree বা কোয়ান্টিটির ব্যাপারটা কি? adverb of degree বা কোয়ান্টিটি বলতে পরিমাণকে বোঝাচ্ছে, ঠিক আছে? বা পরিমাপকে বোঝাচ্ছে। যেমন সো, ভেরি, সো মানে হচ্ছে খুব, ভেরি মানেও কিন্তু খুব, টু মানেও কিন্তু খুব, কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি, অলমোস্ট মানে প্রায়, এনাফ মানে যথেষ্ট। তাহলে এই ওয়ার্ডস গুলোর মাধ্যমে যে কোয়ান্টিটি বা ডিগ্রিকে বোঝাচ্ছে, পরিমাপকে বোঝাচ্ছে বা পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়বে। চলো দেখা যাক, এখানে সো মানে কিন্তু সুতরাং নয়, ঠিক আছে? সুতরাং না, এখানে কিন্তু সোটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব হিসেবে কি করে ইউজ করতে হয় দেখবো এটা, ঠিক আছে? তো চলো দেখা যাক, যেমন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। হি ইজ সো পুয়ার, মানে সে হচ্ছে খুবই গরিব, ঠিক আছে? তাহলে এখানে সোটা কিন্তু সুতরাং অর্থে নয়, বরং খুবই অর্থে ব্যবহার করা হয়েছে। তাই জন্য এখানে সো মানে হচ্ছে কি হবে? অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়ছে। সো মানে হচ্ছে খুব। যেমন এখানে একই রকম ভাবে আমরা ইউজ করতে পারি যে হি ইজ টু পুয়ার, ঠিক আছে? সে খুবই গরিব, এখানেও টুটা কিন্তু একই অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে, ঠিক আছে? এখানে আমরা হি ইজ ভেরি ভেরি পুয়ার, দেখতে পাচ্ছি পজিশনটা যেহেতু একই রয়েছে, একই অর্থে কিন্তু এই ওয়ার্ডস গুলো ইউজ করা হচ্ছে। ভেরি মানে খুব, টু মানেও খুব, সো মানেও কিন্তু খুব। এখানে কিন্তু এই যে সো, টু বা ভেরি কথা ইউজ করা হয়েছে একটা সেন্টেন্সের মধ্যে একই প্লেসে, এখানে যদি আমরা এটাকে উঠিয়ে দিয়ে এখানে এটাকে লিখতাম তাও কিন্তু হতো। তাহলে কিন্তু এগুলো কিন্তু একই অর্থে যেহেতু ব্যবহার করা হচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু পরিমাপ বা কোয়ান্টিটিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত যে ওয়ার্ডস গুলো রয়েছে, সো, ভেরি, আর টু, এছাড়া কোয়াইট, অলমোস্ট, এনাফ, এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়ছে, ঠিক আছে? বা কোয়ান্টিটির মধ্যে পড়ছে। যেমন এখানে আরো এক্সাম্পলস হতে পারে, যেমন কোয়াইট দিয়ে, ঠিক আছে? ইট ইজ কোয়াইট আনফেয়ার, ঠিক আছে? হ্যাঁ, এবার এছাড়া অলমোস্ট, যেমন হি ইজ অলমোস্ট দেয়ার, হি ইজ অলমোস্ট দেয়ার, সে প্রায় সেখানে পৌঁছে গেছে। এনাফ, এনাফটা কি? এনাফ মানে যথেষ্ট, দিস ইজ এনাফ মানে এটা যথেষ্ট, ঠিক আছে? তাহলে এই যে ওয়ার্ডস গুলো আমরা ইউজ করছি, এই ওয়ার্ডস গুলো অর্থাৎ সো, ভেরি, টু, অলমোস্ট, এনাফ, কোয়াইট, এগুলো হচ্ছে সব অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটির মধ্যে পড়ছে, ঠিক আছে? So I think the conception of adverb of degree or quantity is, I think, very very clear to you. Now we are moving into the next one, which is number 6. তো এবার আমরা নাম্বার 6 সম্পর্কে জানবো। নাম্বার 5 এ আমরা কি দেখেছিলাম? অ্যাডভার্ব অফ ডিগ্রি বা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি বা কোয়ান্টিটিতে আমরা কি দেখেছিলাম? ওখানে কিন্তু ডিগ্রি বলতে মাত্রাকে বোঝাচ্ছে, আর কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে পরিমাণ বা মাত্রা সূচক আমরা যে অ্যাডভার্বটা দেখলাম, ঠিক আছে? সেখানে আমরা কিন্তু সোটাকে ইউজ করেছিলাম, ঠিক আছে? যেমন হি ইজ সো পুয়ার, কিংবা হি ইজ ভেরি পুয়ার, বা হি ইজ টু পুয়ার, এইগুলো বোঝানোর জন্য কিন্তু মানে সেক্ষেত্রে সো মানে খুবই এই অর্থে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন আমরা যে এটা ইউজ করব সো, সেই সোটার মানে কিন্তু খুবই নয়, এখানে সো মানে হচ্ছে সুতরাং, ঠিক আছে? তাহলে রিজন বোঝানোর জন্য বা কারণ নির্দেশ করছে যেহেতু, তাহলে সো খুবই হিসাবে যখন ইউজ হবে বা ভেরি রিপ্লেসিং ওয়ার্ড হিসেবে যখন ইউজ হবে, তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রির মধ্যে পড়ছে, ঠিক আছে? কিন্তু যখন সোটাকে আমরা কোনো কারণ নির্দেশ করার উদ্দেশ্যে ইউজ করব, যেমন হি ইজ ইল, সো হি উইল নট কাম টু দ্য মিটিং, অর্থাৎ সে অসুস্থ তাই সে মিটিং এ আসতে পারবে না, তাই বা সুতরাং সে মিটিং এ আসতে পারবে না। তাহলে এক্ষেত্রে সো বলতে সুতরাংকে বোঝাচ্ছে, সো বলতে খুবকে বোঝাচ্ছে না। তাই এখানে আমরা সোটাকে কিন্তু এখানে অ্যাডভার্ব অফ রিজন হিসেবে ইউজ করব, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখব যে therefore মানেও কিন্তু একই অর্থে ব্যবহার হচ্ছে। এরা therefore মানেও সুতরাং, consequently মানে হচ্ছে ফলপ্রসূত বা ফলশ্রুতিতে, যে যেটাই বলুক না কেন। এছাড়া হচ্ছে hence মানে হচ্ছে, hence মানে তাই। তো এই যে hence, consequently, therefore, so এগুলো সবই কিন্তু অ্যাডভার্ব অফ রিজন এর মধ্যে পড়ছে। চলো কয়েকটা এক্সাম্পলস নিয়ে দেখা যাক। যেমন he is ill, so
he will not come, অর্থাৎ he is ill, সে অসুস্থ। এখানে so মানে হচ্ছে সুতরাং, এখানে কি হিসাবে ইউজ হচ্ছে, সুতরাং, ঠিক আছে, সুতরাং সে আসবে না, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এখানে কিন্তু আমরা সোর জায়গায় কিন্তু এখানে আমরা therefore ইউজ করতে পারতাম, কারণ এগুলো সবই হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন এর মধ্যে পড়ছে। এখানে আমরা therefore ইউজ করলে কি হতো, he is ill therefore he will not come, ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে অসুস্থ, তা সুতরাং আমরা কিন্তু therefore মানে তাই he will not come মানে সে আসবে না, এরকমও কিন্তু আমরা এখানে ইউজ করতে পারতাম। এখানে আমরা therefore ইউজ করতে পারতাম, কি করতে পারতাম, therefore, ঠিক আছে। একই রকম ভাবে এখানে আমরা কিন্তু hence ও ইউজ করতে পারতাম, ঠিক আছে। এইরকম ভাবে আমরা কিন্তু এই যে অ্যাডভার্ব অফ রিজন রয়েছে এগুলোকে কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আই থিংক দ্য কনসেপশন অফ অ্যাডভার্ব অফ রিজন ইজ ভেরি ভেরি ক্লিয়ার টু ইউ। এখানে অত বেশি জটিলতা যেহেতু নেই, তো আমরা বেশি এক্সাম্পলস এর মাধ্যমে ব্যাপারটা জটিল করব না। আমরা নেক্সট যেটা অ্যাডভার্ব রয়েছে সেটা আমরা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। তো এবার আমরা নাম্বার 7 অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে জানবো। তো রিলেটিভ অ্যাডভার্বস কিন্তু খুবই সহজ। এটা হচ্ছে এই অ্যাডভার্ব সাধারণত কি করে, ক্লজকে ইন্ট্রোডিউস করে, মানে কোনো সাবঅর্ডিনেটিং, বিশেষ করে সাবঅর্ডিনেটিং ক্লজের সঙ্গে বা ডিপেন্ডেন্ট ক্লজটা কোনটা বা কোথা থেকে শুরু হচ্ছে সেটাকে সঙ্গে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেয়, অর্থাৎ পরিচয় করিয়ে দেয়। তো চলো দেখা যায়, যেমন হোয়ার, হোয়েন, হাউ এগুলো দিয়ে সাধারণত স্টার্ট হচ্ছে। যেমন দেখতে পারি এখানে, যেমন দিস ইজ দ্য প্লেস, this is the place মানে এটাই সেই জায়গাটা, এই যে জায়গাটা, where স্থান বোঝালে where বসে, যেমন যেখানে I was born, this is the place where I was born, এটাই সেই জায়গাটা যেখানে আমি জন্মেছিলাম, ঠিক আছে। তাহলে this is the place where I was born, এটাই সেই জায়গাটা যেখানে আমি জন্মেছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে this is the place একটা ক্লজ এর মধ্যে পড়ছে, এটা হচ্ছে মেইন ক্লজ, কারণ এই একা থেকেই মানে প্রকাশ করতে পারছে, এটার কোনো প্রয়োজন হয় না। যেমন this is the place, এটা একটা স্থান, ওকে। কিন্তু এই যে where I was born, যেখানে আমি জন্মেছিলাম, এটা মানে প্রকাশ করবার জন্য এটার উপরে ডিপেন্ড করছে। তাই জন্য এই অংশটা, পরের যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে where I was born, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এটা মানে প্রকাশের জন্য এটার উপরে নির্ভর করতে হচ্ছে। তাই where I was born এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এই ক্লজটা স্টার্ট হচ্ছে এই যে where দিয়ে এখানে, ঠিক আছে। তাহলে এই যে আমরা রিলেটিভ অ্যাডভার্ব জানছি, তাহলে এটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্বস, কারণ এটা ডিপেন্ডেন্ট ক্লজ কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা আমাদেরকে জানাতে সাহায্য করছে, ঠিক আছে। এছাড়াও আমরা when দিয়ে ইউজ করতে পারি। যেমন when দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা দেখতে পারবো যে it was 5 p.m. when he came, ঠিক আছে। এখানে আমরা দেখতে পারি যে it was 5 p.m. এটা ছিল 5টা, বিকাল 5টার কথা বা 5টার সময়, when he came যখন সে এসেছিল, ঠিক আছে। তাহলে যখন সে এসেছিল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং এটা স্টার্ট হচ্ছে এই when দিয়ে, ঠিক আছে। তাহলে সাধারণত যে ক্লজটা মানে অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা কে ইন্ট্রোডিউস করানো হবে যে সমস্ত ওয়ার্ডসগুলোর মাধ্যমে, সেগুলোকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্বস, ঠিক আছে। যেমন এখানে আরো রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু আরো রয়েছে, হাউ রয়েছে, তাহলে এগুলো কিন্তু সবই রিলেটিভ অ্যাডভার্বস এর মধ্যে পড়বে। আই থিংক the conception of relative adverbs are very very clear, okay. I think the conception of relative adverbs are very very clear. So now we are moving into the last one. তো চলো এবার আমরা লাস্ট ওয়ান অর্থাৎ অ্যাডভার্বস এর লাস্ট যেটা রয়েছে পার্ট, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানবো। তো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস কি, প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে। ইন্ট্রোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, অ্যাডভার্বস মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে শব্দগুলোর মাধ্যমে আমরা সাধারণত প্রশ্ন করা বোঝাচ্ছে, ঠিক আছে। মানে to ask questions, actually the adverbs which are being used to ask questions are usually known as the interrogative adverbs. Here যেমন when রয়েছে, when মানে কখন, where মানে হচ্ছে কোথায়, how মানে হচ্ছে কিভাবে, why মানে হচ্ছে কেন। যেমন এখানে আমরা বলতে পারি যে where are you going, where are you going, ঠিক আছে। তাহলে স্থানের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি whereটা কি হচ্ছে, তাহলে এটা কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এখানে যদি আমি একই রকম ভাবে where are you going না দিয়ে যদি এখানে যদি আমরা বলতাম যেমন why are you going, why are you going,
ঠিক আছে, কিংবা এখানে টু স্কুল, where are you going to school, where are you বা why are you going to school যদি বলি, তাহলে why are you going to school মানে হচ্ছে তুমি কেন স্কুলে যাচ্ছ। তাহলে এখানে why তো why মানে হচ্ছে কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু কিসের মধ্যে পড়ছে, where, why, হ্যাঁ। এছাড়া when, যেমন আমি যদি বলতাম যে when did you take your breakfast, কখন তুমি ব্রেকফাস্ট খেয়েছিলে বা নিয়েছিলে, তাহলে এখানে whenটাও কিন্তু কিসের মধ্যে পড়ছে, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর মধ্যে পড়ছে। তাহলে এই সমস্ত অ্যাডভার্ব যেগুলো কোশ্চেন আস্ক করতে সাহায্য করছে আমাদের, এগুলোকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস। So I think the conception of interrogative adverbs are very very clear to you, and I think all the parts of adverbs are very very clear to you. So if there is any questions or doubts, you can give your doubts in the comment sections. I will definitely find a solution for you. Thank you so much. Stay with us and keep learning chapter wise all the English grammars very easily and very effectively. যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। Thank you so much.